প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের শেষ দিনে রাজধানী নির্বাচন কমিশন ভবনে ভিড় করেন প্রার্থীরা। বিকেল 5টায় শেষ হবার কথা থাকলেও রাত পর্যন্ত গড়ায় এই কার্যক্রম। অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দায়ের করেন আপিল। সব মিলিয়ে 5 দিনে জমা পড়েছে 644টি আবেদন। 30শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে যাচাই বাছাইয়ে শিক্ষাগত যোগ্যতা, আয়কর নথি, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ নানা কারণে বাতিল হয়েছিল 723 জনের মনোনয়নপত্র। প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন জমার শেষ দিন শুক্রবার সকাল থেকেই নির্বাচন কমিশনে ভিড় করেন প্রার্থীরা। তবে শুধু মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতেই নয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা বাতিল চেয়েও আপিল করেন অনেকে। আপিল দায়ের করতে এসে প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন। বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী 1% সমর্থকের কারণে মনোনয়ন বাতিল হওয়াকে হয়রানি বলে উল্লেখ করেন। সমর্থনকারীর যে সিগনেচার সেটা নেই, তারপরে হলো প্রস্তাবকারীর সিগনেচার ভুলবশত হয়নি। এই ছোটখাটো বিষয়গুলোর জন্য মূলত রিটার্নিং অফিসার মানগুলো বাতিল করেছে। এখানে সবার নির্বাচনে অংশগ্রহণের একটা ভালো সুযোগ থাকবে, কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে এরকম পরিবেশ আছে বলে আমরা মনে করতেছি না। দুপুরের পর থেকে বাড়তে শুরু করে প্রার্থীদের ভিড়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও চলে আপিল জমা দেওয়ার কার্যক্রম। নির্বাচনের মাঠে টিকে থাকতে রাত পর্যন্ত আপিল দায়ের করেন তারা। আপিল করতে এসেছি, সমস্ত ডকুমেন্টস আমি নিয়ে এসেছি। আজকে আমি আবার জমা দেব ইনশাল্লাহ। আমি মনে করি যে আপিলে আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে। 10 থেকে 18 জানুয়ারি আপিল নিষ্পত্তির মাধ্যমে নির্ধারিত হবে কারা শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শুভ খান। এই বিষয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কি শুরু হয়েছে কিনা জানাবেন? বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানতে পেরেছেন? জি, আসলে বিকালেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু গুলশানের এই কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং এরপরেই কিন্তু বিভিন্ন দেশের পাকিস্তান, জার্মান, সন্ধ্যার পরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের সাথে যে রাজনৈতিক বৈঠক, সেই রাজনৈতিক বৈঠক করেছেন। একই সাথে সামনের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হতে পারে বিএনপির সাথে এবং সামনের রাষ্ট্র কাঠামো কেমন হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। সেই বৈঠকের একজন উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সর্বশেষে আরেকটি বিষয় যে আপনারা জানেন যে আজকে 9টার পরে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে যে একটি বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকটি কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আপনারা জানেন যে আসলে তারেক রহমানের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে, সেই ভারপ্রাপ্ত থেকে কিন্তু তিনি ভারমুক্ত হবেন, এমন একটি কথা কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি যে তাকে দলের চেয়ারম্যান করা হবে বিএনপির। সে বিষয় নিয়েও জরুরি যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য অনেকেই যোগ দিয়েছেন ইতিমধ্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির মাহমুদ খসরু চৌধুরী এবং একই সাথে অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং বেশ কিছুক্ষণ পরপরই কিন্তু বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু জটলা বেঁধে বেঁধে এই গুলশানের যে কার্যালয় সেখানে কিন্তু আসলে যুক্ত হচ্ছেন। সর্বশেষ আসলে যদি বলি, বিকাল থেকেই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কিন্তু রাষ্ট্রদূতরা, বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন এবং যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠক চলমান শুরু হয়েছেন। এই বৈঠক থেকে কিন্তু আসলে তারেক রহমানের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে সেটি কিন্তু আসলে মুছে যেতে পারে। দলের বিএনপির চেয়ারম্যানের যে একটি ঘোষণা সেটি কিন্তু আসতে পারে এই বৈঠক থেকে, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে। তানিয়া। শুভ, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শুভ খান। এই বিষয়ে আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কি শুরু হয়েছে কিনা জানাবেন? বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানতে পেরেছেন? জি, আসলে বিকালেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু গুলশানের এই কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং এরপরেই কিন্তু বিভিন্ন দেশের পাকিস্তান, জার্মান, সন্ধ্যার পরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের সাথে যে রাজনৈতিক বৈঠক, সেই রাজনৈতিক বৈঠক করেছেন। একই সাথে সামনের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হতে পারে বিএনপির সাথে এবং সামনের রাষ্ট্র কাঠামো কেমন হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। সেই বৈঠকের একজন উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সর্বশেষে আরেকটি বিষয় যে আপনারা জানেন যে আজকে 9টার পরে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে যে একটি বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকটি কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই
শুরু হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আপনারা জানেন যে আসলে তারেক রহমানের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে সেই ভারপ্রাপ্ত থেকে কিন্তু তিনি ভারমুক্ত হবেন এমন একটি কথা কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি যে তাকে দলের চেয়ারম্যান করা হবে বিএনপির। সে বিষয় নিয়েও জরুরি যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য অনেকেই যোগ দিয়েছেন ইতিমধ্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির মাহমুদ খসরু চৌধুরী এবং একই সাথে অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং বেশ কিছুক্ষণ পরপরই কিন্তু বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু জটলা বেঁধে বেঁধে এই গুলশানের যে কার্যালয় সেখানে কিন্তু আসলে যুক্ত হচ্ছেন। সর্বশেষ আসলে যদি বলি, বিকাল থেকেই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কিন্তু রাষ্ট্রদূতরা, বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন এবং যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠক চলমান শুরু হয়েছেন। এই বৈঠক থেকে কিন্তু আসলে তারেক রহমানের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে সেটি কিন্তু আসলে মুছে যেতে পারে। দলের বিএনপির চেয়ারম্যানের যে একটি ঘোষণা সেটি কিন্তু আসতে পারে এই বৈঠক থেকে, এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে। তানিয়া। শুভ, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 228, সুনামগঞ্জ 5-এ। সংসদীয় আসন 228, সুনামগঞ্জ 5 আসনে। এই আসনের বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, জানতে চেষ্টা করেছি তাদের কি পরিকল্পনা, কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের। এই মুহূর্তে আমরা আছি এই আসনের কিছু সাধারণ ভোটারদের সঙ্গে। তাদের কাছে জানতে চাইবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া কতটুকু বইছে তাদের এলাকায়, তারা কি প্রত্যাশা করছেন, এলাকায় কি সমস্যা আছে। শুরুতেই আপনার কাছে জানতে চাই কি প্রত্যাশা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আপনার? আমাদের প্রত্যাশা, আমাদের যে এই রাস্তাটা ছিল জাউয়া টু কচুরগাঁও পর্যন্ত, এই রাস্তাটা খুব ভোগান্তি এবং বাঙ্গা, চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এখন নবনির্বাচিত যে আসে না কেন সৎ ব্যক্তি একজন, তাদের কাছে আমাদের আবদার আমাদের রাস্তাটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। নিশ্চয়ই সড়কের উন্নয়নের কথা বলছেন, আপনার কাছে জানতে চাই আপনার কি প্রত্যাশা নির্বাচনে? প্রত্যাশা হইল প্রচুর মালর দাম, গ্যাসের দাম বাড়াইল, ঔতার দাম বাড়াইল, আলু টালু পেঁয়াজ টিয়াজ প্রচুর দাম বাড়াইল। এগু গরিব মানুষে বাজারে উঠতে পারে না, বুঝছো নি। আমার উঠু আমার দাবি এমনি দামটা কমে। নিশ্চয়ই যে জনপ্রতিনিধি আসবে নির্বাচিত হয়ে আপনাদের ভোটে নিশ্চয়ই বাজার নিয়ন্ত্রণে উনি কার্যকর ভূমিকা রাখবেন। কেমন প্রার্থী চান আপনি? যে আগামী নির্বাচনে যে প্রার্থী স্বপ্ন যোগ্য নেতা চাই এবং যে গরিব অসহায় মানুষের দুঃখ বুঝে এগুলা এরকম কর্মসংস্থানের কাজ এরকম আর কি, যে গরিব অসহায় মানুষের সব পাশে থাকে। আগামী নির্বাচন যারা দেশ গঠন করবে তাদের সাথে এই প্রত্যাশা রইল যে আইন শৃঙ্খলা বাহিনী আছে না, তাদের সাথে এই প্রত্যাশা নির্বাচনের দিন যে সারা দেশটা যেন খুব কন্ট্রোলে তারা রাখে। এবং নিশ্চয়ই কর্মসংস্থানের কথা বলছেন, আপনার কাছে আসবো, সংক্ষেপে বলবেন আপনার কি প্রত্যাশা? আমাদের যেই প্রত্যাশা হইলো যে বর্তমানে যে ধানের যে সিজন বা সিজনের যে সারগুলো আছে না, সার বীজ ওইগুলা কিনতে গেলে অনেক প্রচুর টাকা দিতে হয়। আর ধানগুলা যে বিক্রির সময় আসলে ওইগুলা সিন্ডিকেটের মাধ্যমে চলে যায়। ধানের ন্যায্য দামের কথা বলছেন, আপনার কাছে 30 সেকেন্ডে কি প্রত্যাশা আপনার নির্বাচন? 30 সেকেন্ড ভাই, 30 সেকেন্ড হইলে তো হইতো না। আরো কিছু লম্বা স্টোরি আছে। আমরা রাস্তাঘাট উন্নয়ন নাই, রাস্তাঘাট ভাঙ্গা, আমরা গাড়ি ঘোড়া চালাইতে খুব কষ্ট হয়, বুঝছেন, বা যাত্রীরও খুব অসুবিধা হয়। বা বর্তমান সমাজে বুঝছেন যে যা ইনকাম করি তা দিয়ে বুঝছেন সংসার চলে না, বুঝছেন নি। বর্তমানে 500 টাকা রুজি করি একটু বাজারে, বুঝছেন নি, মানে আনাজ তরকারি বা চাউল ডাল তাল এগুলো কিনতে গেলে বুঝছেন নি 1000-1500 টাকা লাগে। আমরা রুজি করি ভাই 500 টাকা, আর 1000 টাকা আমরা ফাইমু পাই থাকি। বা এই সমাজে আরও আছে যারা বেকারত্ব ঘুরের, তারা কোনো কাজের সংস্থা নাই, বা অনেক ধরনের বিভিন্ন সমস্যা, বা মধ্যবিত্ত ঘরের মানুষও আছে, কেউ টাকা হইতে পারেন না, মানে জানতে পারেন না বা রুজি করতে পারেন না। কেউ যদি তার অন্তকে ধার আনে, মানে কেউ বুঝছেন হাসি মোটা করে তারে ধারও দেয় না। এই যে মানুষগুলো আছে এগুলো চলবো কিভাবে? বা আমরাও যে এই যে গরিব ঘরের মানুষ আছি, এই অল্প বেতনে বুঝছেন নি ভাই আমরা সংসার চলে না, বাজারের যে অবস্থা দেশের। ধন্যবাদ। মানুষের জীবনমানের কথা বলছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ ছিলাম সংসদীয় আসন 228 সুনামগঞ্জ 5 আসনে। আগামীকাল সংসদীয় আসন 229 এবং 30, সিলেট 1 এবং 2 আসনের
যে প্রার্থীরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলে তাদের মতামত নিব, জানবো তারা কি ভাবছেন। তো এখানে শেষ করছি, সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। পুলিশে চাকরি করা অবস্থায় জড়িয়েছিলেন ছিনতাই সহ ডাকাতির ঘটনায়। গ্রেফতারের পর তাকে করা হয় চাকরিচ্যুত। সম্প্রতি চট্টগ্রামের আতুরের ডিপো এলাকা থেকে প্রায় 7 কোটি টাকা মূল্যের 350 ভরি স্বর্ণ গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনিয়ে নেয় সাবেক এই পুলিশ সদস্য ও তার সহযোগীরা। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে মূল হোতা সুমন সহ 7 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 290 ভরি স্বর্ণ। সিসিটিভি ফুটেজটি গত রোববার রাত 4:30টার, যেখানে দেখা যাচ্ছে একটি অটোরিকশাকে অনুসরণ করছে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা। তারা স্বর্ণ বহনকারী কারিগরদের গতিবিধি অনুসরণ করছিল। 2 কারিগর 35টি স্বর্ণের বার নিয়ে অটোরিকশায় করে হামজারবাগে পৌঁছালে 4 জন মুখোশধারী তাদের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ছোড়ে কয়েক রাউন্ড গুলি ছিনিয়ে নেয় স্বর্ণ ও 2টি মোবাইল ফোন। কয়েক মিনিটের পুরো ঘটনার নেতৃত্ব দেন পুলিশের সাবেক এসআই সুমন। সে আগে পুলিশের চাকরি করত, তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ড সে আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে এবং চাকরিচ্যুতির কারণে তার পেশা, তার যে স্বভাবগত কারণে টোটালি বলতে তাদের পারিবারিকভাবে তারা এই ধরনের এই অপরাধ কর্মের সাথে জড়িত এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে। সেদিন রাতেই 2 কারিগর 5 লাশ থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সঙ্গে জড়িত 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যে মূল হোতা এই সুমন এবং তার সহযোগী সহ আমরা 3 জনকে গ্রেপ্তার করি। এই সুমন যে তার হেফাজত থেকে এবং তার দেখানো মতে অপর 2-3 জন আসামি ছিল তার আত্মীয়, নিকট আত্মীয়, তাদের কাছ থেকে আমরা এই মালামালগুলো উদ্ধার করছি। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নতুন বছরের শুরু থেকে শৈত্যপ্রবাহে নাকাল দেশের বিভিন্ন এলাকার জনজীবন। কখনো এর বিস্তৃতি বেড়েছে, আবার কখনো কমেছে। পঞ্চগড়, চুয়াডাঙ্গা, রাজশাহী সহ 20 জেলায় আজও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে জেলার মানুষজন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় টানা 5 দিন চলছে শৈত্যপ্রবাহ। সকাল সন্ধ্যা ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও বেড়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। কুড়িগ্রামে 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও কুয়াশায় ধানের বীজতলা ও আলু গাছ দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। এদিকে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে। শৈত্যপ্রবাহ চলতে পারে আরো কয়েকদিন। ঠান্ডাতে কাজ করা যায় না, রান্নাবাড়ি করা যায় না, হাত পা ককরা হয়ে যাচ্ছে, মানে কাজ করতে পারি না। গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি। খুব আবহাওয়া খারাপ, বসে বসে দিন কাটি বেলা কাছে কোনো মানে কাজ কাম করে করি না। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে ভোটের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গত বছরের 4 সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে ইসি। সেখানে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা 2 আসনের সীমানা চূড়ান্ত করা হয়। পরে একটি রিটের শুনানি শেষে পাবনা 1 থেকে বেড়ার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 এর সঙ্গে যুক্ত করা সংক্রান্ত গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে হাইকোর্ট। এরপর ইসির দেয়া সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত। এমন প্রেক্ষাপটে এলো পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না। বলা হচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে। সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা।
গোটা দেশ নির্বাচনের অপেক্ষায় থাকলেও সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আরো বলেন, গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বিকালে রাজধানীর জিয়া উদ্যানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে গণতান্ত্রিক বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায়। যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। কিন্তু আমরা ধারণা করি আর কি যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। একই দিন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি তাঁতপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্ট নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একের পর এক নেতাকর্মী খুন হলেও সরকার এখন পর্যন্ত কার্যকরী ব্যবস্থা নেয়নি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকে তারেক রহমানের দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া নির্বাচনের প্রচারণার আগে তারেক রহমানের বিভিন্ন সফরের রুট প্ল্যান চূড়ান্তকরণ নিয়েও হতে পারে আলোচনা। পাশাপাশি নির্বাচনী ইশতেহার, গণভোট ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে করণীয় বিষয়েও আলোচনা হবার কথা রয়েছে। দলের নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজিম উদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়েছে। সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে। নাজিম উদ্দিন ভোলা ৪ আসনে ৩ দফা এমপি নির্বাচিত হন, তবে এবার মনোনয়ন পাননি তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। শুক্রবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এর আগে গত বুধবার তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণ ও সদ্য প্রয়াত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসানের বাড়িসহ সম্ভাব্য কর্মসূচির স্থল পরিদর্শন করা হয়। এ সময় ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এক বছরে যদি সব সংস্কার হয়ে যেত তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর থাকতো না, এমন মন্তব্য করেছেন পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। পূর্ববর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। আমাদের সময়টা তো অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব এটা চিন্তা করেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে। দাম বাড়ানোর আশ্বাসেও রাজধানীতে কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট। অনেক দোকান বন্ধ, বাধ্য হয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনছেন গ্রাহকরা। এমনকি বাড়তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না অনেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঠিকমতো চুলা জ্বলছে না অনেক বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয়।
সারা দেশে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট গত কয়েক সপ্তাহ ধরে। বিশেষ করে 12 কেজির সিলিন্ডারের জন্য সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে তা 1800 থেকে 2200 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার পাইতেছে, যাদের থেকে গ্যাস নিতাম ওনাকে ফোন দিলে এখন উনি না করতেছে। গ্যাস গতকাল থেকে বন্ধ। সিলিন্ডার ঘরের মধ্যে থুইয়া বাইরে ঘুরে সিলিন্ডার নাই, রান্না বান্না অসুবিধা, টাকা পয়সার সমস্যা। বাসাবাড়ি, হোটেল, ভ্রাম্যমাণ খাবারের দোকানিদের রান্নার ভরসা এলপিজি, কিন্তু সিলিন্ডার না পাওয়ায় ব্যাহত হচ্ছে রান্নার কাজ। গ্যাসও তো পাচ্ছি না। আমি নিজে একজন দোকান করি, বা আমার বাসায় গ্যাস নাই, গ্যাস তো খুঁজে পাচ্ছি না। 1300 টাকার গ্যাস 2000 টাকা হচ্ছে, এরপর দোকানে নাই, চুরি করে বিক্রি করতেছে। এটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। সাধারণ পাবলিক হয়েছে গুলো আসি খুব প্রেশারের ভিতরে। এটা হলো গভর্নমেন্টের উপরে নির্ভর করে। গভর্নমেন্ট যদি যাচাই করে প্রতিটা চেক করে তাহলে হয়। একদিকে পাইপলাইনের গ্যাসের চাপ কম, তার উপর সিলিন্ডারের সংকট, বাধ্য হয়ে কেরোসিন সহ বিকল্প উপায়ে রান্না করছেন কেউ কেউ। প্রায় 7-8 দিনের উপর গ্যাসের দাম অনেক বাড়তি, এই জন্য গ্যাস আমরা পাই না। তাই আমি উদ্যোগ নিয়েছি, গ্যাস যেহেতু অনেক দাম, তাই আমার কেরোসিন চালানোর অভ্যাস আছে, এখন আমি কেরোসিন চালাইতেছি। গ্যাসের দাম বেশি, মাল নাই, গ্যাস নাই বলে, তো তার জন্য আর কি স্টোভ লাগাইছি। আমাদের তো লাইনের গ্যাস, আমরা সিলিন্ডারও কিনতে পারতেছি না। আমরা এই যে নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তারা এই যে রান্নার কষ্টে আছি, আমাদের এই দুঃখ কে দেখবে? সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।